বাংলাদেশের বড় বড় হাসপাতালগুলি শুধু কোম্পানি আইনে নিবন্ধিত না, এদের অনেকেই এখন শেয়ার বাজারে যাওয়ার জন্য তৈরি হচ্ছে। আপনি কোম্পানি আইনে নিবন্ধিত একটি কোম্পানিকে কি কারণে কখন তালাবদ্ধ করে দিবেন আরেকটি আইনের অধীনে নিয়ে গিয়ে, এইটা আমার কাছে বোধগম্য না। আরেকটি বিষয় হচ্ছে, আপনারা দেখবেন সিইও চাকরি করে সেও এই আইনে অপরাধী হবে, আবার যারা পরিচালক তারাও অপরাধী হবে, যিনি এমডি তিনিও অপরাধী হবেন। অর্থাৎ কেউ হয়তো শেয়ার কিনেছে একটা হাসপাতালে, তার কিন্তু পরিচালনায় কোনো অংশ নাই। আপনি শুধু শেয়ার কেনার কারণে আপনি অপরাধী হয়ে যাবেন একটা হাসপাতালে যদি কোনো নেগলিজেন্স হয়। আরেকটি মজার বিষয় আছে এখানে, দেখবেন এখানে তারা ক্ষতিপূরণ চিন্তা করেছেন 20 লাখের উপরে চিন্তা করতে পারেন নাই, কিন্তু শুধুমাত্র একটা অপরাধের জন্য 5,000 টাকা ক্ষতিপূরণ আছে। এটা হচ্ছে 24 নাম্বার। 24 নম্বরে লেখা আছে, স্বাস্থ্যসেবা গ্রহীতা রোগী রোগীর অনুষঙ্গিক দায়িত্ব সরকার বিধি দ্বারা স্বাস্থ্যসেবা গ্রহীতা রোগী রোগীর অনুষঙ্গিক দায়িত্ব নির্ধারণ করিবে। বলা আছে 24 নম্বর ধারা যদি কেউ ভঙ্গ করে তাহলে তার 5,000 টাকা জরিমানা হবে। এই যে সরকার রোগীর অনুষঙ্গিক দায়িত্ব নির্ধারণ করিবে, এই দায়িত্ব ভঙ্গ করলে 5,000 টাকা জরিমানা, নাকি আইনটা না করিলে, এই দায়িত্ব নির্ধারণ না করিলে 5,000 টাকা জরিমানা? দায়িত্বটা আমি ধরে নিচ্ছি যে তারা যদি আইনটা না করেন তাহলে 5,000 টাকা দিতে হবে। নিজেদের জরিমানার বেলায় মাত্র 5,000 টাকা। আরেকটা বিষয় আছে, বারবারই আমরা আমলযোগ্য অমলযোগ্য কথা নিয়ে কথা বলছি। ডাক্তার যদি অপরাধ করে অমলযোগ্য নন কগনিজেবল অফেন্স, দ্যাট ইজ ফাইন, জামিনযোগ্য, ঠিক আছে, কিন্তু দেখবেন ডাক্তারকে কোনো সেটেলমেন্ট করার সুযোগ দেয় নাই। সারা দুনিয়াতে হাসপাতাল এবং ডাক্তাররা রোগীর সঙ্গে আউট অফ কোর্ট সেটেলমেন্ট করে, কারণ শত কোটি ডলারের বা শত কোটি টাকার ক্ষতিপূরণ হবে। এটার জন্য রোগীকে যেহেতু কোর্টের অনেক ব্যয় বহন করতে হয়, যেমন স্যাকলারদের কথা আপনারা জানেন, যারা এই যে অক্সিকন্টিন ওষুধ ছেড়েছিল, এরা কিন্তু সমস্ত ক্ষতিপূরণ আউট অফ কোর্ট সেটেলমেন্ট করেছে, কারণ এত টাকা ক্ষতিপূরণ, তাই না? হ্যাঁ, এখানে আছে না, কিন্তু ডাক্তারের বেলায় আপোষযোগ্য না। ডাক্তার যদি অপরাধ করে ওই অপরাধ আপোষযোগ্য না, অবহেলার অপরাধ আপোষযোগ্য না। আপোষযোগ্য হচ্ছে আমাকে যদি মারে কেউ, সে জামিন নিয়ে বের হয়ে এসে আরেকবার আমাকে মাইরা বলতে পারবে আপোষ কর, কিন্তু আমি যদি অবহেলা করি আমারটা আপোষযোগ্য না, আমি আপোষ করতে পারবো না। একই বিষয় এইভাবে কিভাবে হয় এই আইনের মধ্যে? আরো অসংখ্য জায়গা আছে। সবচেয়ে মজার জায়গা হচ্ছে, আমি আপনাদেরকে আসলে আমার 40টা অবজারভেশন আছে, আমি এখানে বলতে চাই না, কিন্তু এখানে খুব মজার ধারা আছে। তার মধ্যে আরেকটা মজার ধারা আছে, ডিজিটাল প্ল্যাটফর্মে আপনি চিকিৎসা দিতে পারবেন, ভেরি নাইস। ডিজিটাল কোনো ল্যাবরেটরি রিপোর্টে স্বাক্ষর চলবে না, ভেরি নাইস। ডিজিটাল প্রেসক্রিপশনে স্বাক্ষর কে দিবে? ডাক্তার যখন প্রেসক্রিপশন দিবে, আপনি ডিজিটালি প্রেসক্রিপশন দিচ্ছেন। এখন কিন্তু ডিজিটাল হেলথে প্রচুর প্রেসক্রিপশন হচ্ছে, সেই স্বাক্ষরটাকে ডিজিটাল হবে নাকি ডাক্তারকে স্বাক্ষর করতে হবে? আপনি যদি ডাক্তারের প্রেসক্রিপশনে ডিজিটাল স্বাক্ষর অ্যালাউ করেন, তাহলে ল্যাবরেটরি রিপোর্টে আবার আপনি ডিজিটাল স্বাক্ষর অ্যালাউ করবেন না। ওয়াই? দেয়ার ইজ এ কোম্পানি, দেয়ার ইজ দ্য অথরিটি বিহাইন্ড এনি ডায়াগনস্টিক সেন্টার। সে যদি বলে যে ডিজিটাল স্বাক্ষরটা আসল স্বাক্ষর, এবং ডাক্তার যদি সেটাকে সার্টিফাই করে, সারা দুনিয়াতে ডিজিটাল স্বাক্ষর নেওয়া হচ্ছে, শুধু ল্যাবরেটরি রিপোর্টে ডিজিটাল স্বাক্ষর হবে না। আরেকটা মজার বিষয় আছে, কৃত্রিম বুদ্ধিমত্তা সংক্রান্ত একটা বিষয় আছে। এই বিষয়ে তাদের কোনো ধারণা নেই। আপনারা কি জানেন, মায়া নামে একটা প্রতিষ্ঠান ঢাকা শহরে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে চিকিৎসা দিচ্ছিল এবং অসংখ্য ভুল চিকিৎসা দিচ্ছিল, সেটা আমরা বন্ধ করিয়েছি, আইন ছাড়াই বন্ধ করিয়েছি, কারণ আই চ্যালেঞ্জ দেম এন্ড আই আস্ক দেম ফর এ ডিবেট, এবং তারা বন্ধ হয়ে গেছে। কারণ তারা এখানে কি করছিল জানেন? তারা পাকিস্তানে একটা সফটওয়্যার বসিয়ে তারা বাংলাদেশে চিকিৎসা দিচ্ছিল। এবং আমি আপনাদেরকে একটা মজার জায়গা দেখাবো, সেটা হচ্ছে একটা করিবে জায়গা আছে, এটা হচ্ছে 34 নাম্বার 9ম অধ্যায়, এইখানে এইসব বিষয় আছে। এই যে প্রবিধানমালা করিবে, আপনি দেখেন 34 নম্বরে লেখা আছে, ক প্রবিধানমালা প্রণয়ন করিবে, খ এসওপি প্রণয়ন করিবে, গ অডিট নিশ্চিত পরিধান প্রণয়ন করিবে, ঘ প্রবিধান প্রণয়ন করিবে, উ প্রবিধান প্রণয়ন করিবে, চ প্রবিধান প্রণয়ন করিতে পারিবেন, ছ প্রবিধান প্রণয়ন করিবে। এবং তারপরে 2 ধারায় লেখা আছে, কোন ব্যক্তি এইসব প্রণীত বিধিবিধান নির্দেশনা লঙ্ঘন করিবে না বা করাইবে না। একটা আইনকে আরেকটা আইন করতে বলতে পারে? ধরেন আমি একটা আইন করে বললাম যে আরো 20টা আইন করতে হবে, আরো 30টা আইন করতে হবে, এবং প্রবিধান প্রণয়ন করিবে। এই যে করিবে, এটার জন্য তারা 3 বছর টাইম নিয়েছেন। কিন্তু এইখানে একটা মজার বিষয় আছে, সেটা হচ্ছে এই যে করিবে বলে গিয়েছে, ধরেন করিল এবং সেটা ভালো হইল না, তাহলে 2 নম্বর ধারা আপনি সেটাকে কোনোভাবেই অগ্রাহ্য করতে পারবেন না, কোনো প্রশ্ন করতে পারবেন না। একটা মজার বিষয় আছে, আমাকে কেউ বন্ধ করলো, প্রথমে 15 দিন টাইম দিল, আমি আবেদন করলে আরো 15 দিন টাইম দিবে আত্মপক্ষ সমর্থনের জন্য, তারপরে 1 মাস টাইম দিবে আপিল করার জন্য। কিন্তু যে আমাকে শাস্তি দিয়েছে সে আমার অ্যাপিলেট বোর্ড, এবং ওখানে বলা আছে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত। সরকার কি সিদ্ধান্ত দিবে একটা আইনের বিষয়ে নাকি আদালত দিবে? সরকার যদি অন্যায় করে
তাহলে এই আইনের বিরুদ্ধে আমি এই আইনের কোনো কেউ আমাকে যদি জরিমানা করে আমি সেটার বিরুদ্ধে রিট করতে পারবো না। কোনো মোবাইল কোর্টের লোক যদি ঢুকে আমাকে অন্যায়ভাবে আক্রান্ত করে আমি রিট করতে পারবো না। আপনাদের নিশ্চয়ই মনে আছে এই আইনটা আসলে স্বৈরাচারের সরকারের সময় প্রণীত, এবং সেই সময় আমরা স্বৈরাচার বলতে পারতাম না, কিন্তু আমি অসংখ্যবার তাদেরকে স্বৈরাচার বলেছি। কোন ডাক্তারকে যদি এইভাবে আপনি ভিডিও করেন এবং তার ডিফেমেশন হয়, তো আপনি যদি ডিফেমেশন করেন সেইটা কি তার সুরক্ষার মধ্যে অন্তর্গত হইতে হবে না? আমার নামে কেউ একটা মিথ্যা কথা বলে দিল, আমার নামে ভিডিও দিয়ে দিল, আমার নামে একটা প্রচারণা চালালো, সেটা শাস্তি কোথায়? আমার সুরক্ষা কোথায়? ডাক্তারের সুরক্ষা কি শুধুমাত্র মাইর খাওয়া আর মাইর দেওয়া এর ভিতরে? শুধু ভাঙচুর করা আর ভাঙচুরের বাইরে সেইখানেই? একটা ডাক্তারের স্বাস্থ্যের সুরক্ষা থাকতে হবে না? একটা ডাক্তার সাহেব সংক্রামক ব্যাধির জন্য চিকিৎসা দিবেন, তারা বলছে বাংলাদেশের সকল হাসপাতালে সংক্রামক ব্যাধির চিকিৎসা দিতে হবে। আপনারা যে কোনো ইনফেকশন ডিজিজ হসপিটালে যাবেন, সংক্রামক ব্যাধির চিকিৎসা পৃথিবীর সব হাসপাতাল দেয় না, শুধু সেই সব হাসপাতাল দেয় যেখানে সংক্রামক ব্যাধির জন্য তার আলাদা ব্যবস্থা নিতে পারে। আমেরিকার কোনো হাসপাতালে সংক্রামক ব্যাধি সব হাসপাতালে ট্রিটেড হয় না। সংক্রামক ব্যাধির জন্য আলাদা হাসপাতাল করতে হয়, আলাদা ব্যবস্থা রাখতে হয়, কারণ সংক্রামক হাসপাতালের ডাক্তার আর সংক্রামক হাসপাতালের ডাক্তার এক না। সব হাসপাতালে সংক্রামক ব্যাধি রাখবেন, আপনারা এনআইসিভিতে সংক্রামক ব্যাধির ট্রিটমেন্ট রাখবেন, আপনারা নিউরো সায়েন্স হসপিটালে সংক্রামক ব্যাধির ট্রিটমেন্ট রাখবেন, আপনারা চোখের হাসপাতালে সংক্রামক ব্যাধি ট্রিটমেন্ট রাখবেন। দিস ল ইজ দ্য ট্র্যাশ and we are discussing about it, spending all our valuable hours. This is just a trash. আমি মুশতাক ভাইয়ের সাথে একদম একমত যে স্বাস্থ্য ব্যবস্থার পূর্ণ সংস্কার ছাড়া এই ধরনের একটা আমলাতান্ত্রিক টেবিলে বসা আইন, যে আইনটার কোন রকম রেফারেন্স ভ্যালু নাই, এখানে কোনো রেফারেন্স নাই, এখানে অসম্ভব সব কথাবার্তা আছে। এখানে ডায়াগনস্টিক সেন্টারকে বলেছে স্বাস্থ্য সহায়তা দানকারী প্রতিষ্ঠান, কিন্তু ডেন্টাল চেক আপ সেন্টারকে দুই জায়গাতেই লিখেছে হাসপাতাল, ডেন্টাল চেক আপ সেন্টার হাসপাতালও, স্বাস্থ্য সহায়তাদারী প্রতিষ্ঠান। ভালো করে আইনটা নিজেরাই পড়ে নাই টাইপ করার সময়। তারপর আরেকটা কাজ করেছে, আপনারা দেখবেন রেডিওলজি সেন্টার আর ইমেজিং সেন্টার দুইটাকে আলাদা করেছে, করে বলেছে রেডিওলজি সেন্টার হচ্ছে হাসপাতাল আর ইমেজিং সেন্টার হচ্ছে স্বাস্থ্য সহায়তা দানকারী প্রতিষ্ঠান। এখানে বলা আছে ডাক্তারের তত্ত্বাবধানে যে ব্যক্তি স্বাস্থ্য সহায়তা দিবে সেই স্বাস্থ্য সহায়তা দানকারী। অর্থাৎ আমার তত্ত্বাবধানে আমি এখন যে কাউকে ধরে নিয়ে গিয়ে আমি স্বাস্থ্য সহায়তা দিয়ে দিতে পারবো? তার যে প্রশিক্ষণ লাগবে এই কথাটা এখানে নাই। এবং আরো অদ্ভুত অদ্ভুত কথাবার্তা আছে যেগুলো মানে ইটস জাস্ট এ ট্র্যাশ। আমি এইভাবে কখনো কথা বলতে পছন্দ করি না, কিন্তু একটা আবর্জনা ছাড়া আর কিছু বলার নাই। এখানে বলা হয়েছে হাসপাতালকে বর্জ্য ব্যবস্থাপনা করতে হবে, প্রথম বর্জ্য হিসেবে এটাকে ছুড়ে ফেলবে।